শেখ ফজলে নূর তাপস, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে, মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে। ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছে যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Now, coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. I am very clear, the present military to military relationship is very strong, and we keep exchanging notes on regular basis to avoid any kind of a misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটে ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি। হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম বুসি খাওয়ার হাসিনার হোকাচাটা, তখন জেনারেলরা। আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনা হোকাচাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে। কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস। তোরা সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা, ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি। 1971 করেনি, 75 15ই আগস্টে করেনি, 75 7ই নভেম্বরে করে নাই, 2024 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে। পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। খালেদ মোশাররফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই, আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নতজানু আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে। নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে, কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে, কারা ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে, কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বইলা অভিহিত করেছে, কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে। এদের ভুলে যাবেন না। আপনারা সবাই রেছে নেন, যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে। আজকের শিক্ষা এটাই, আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে। আজকের করণীয় কি এখন তাইলে? প্রথম করণীয়, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা? আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান কেমনে আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে? এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না, তাই না? মিয়া বেকুবের বাচ্চা, তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে? আর্মির সম্মান নষ্ট করছে কে? কইছিলাম না হারকুলিস হবা না, বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো, হার্টের রুগী, ওই হাডন তোমার নাই। তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না, ওই আঙ্গুল আমরা চিনি। সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে। অনলাইনে অফলাইনে যারা লিগেল লেসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে। কিভাবে করবেন আমরা জানি না। আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব, জনতার ব্লক রেট দেব, আর একটা একটা করে আওয়ামী লীগের ধরে ধরে ঝুলায় দেব, টাঙ্গায় দেব। একটা জায়গায় করবেন এই অপারেশন, ঠান্ডা হয়ে যাবে সারা দেশ। বাংলাদেশে
আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, ফিরতে দেওয়া হবে না। যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক, ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক, জেনারেলরা থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো থাকুক, ডেইলি স্টার থাকুক, বামেরা থাকুক, আর বিএনপি থাকুক, এমনকি প্রফেসর ইউনূস থাকুক, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে, দরকার হইলে আবারও রক্ত দিব, আবার লড়াই হবে, দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে। এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম। সিপাহী জনতার দরকার হইলে আবার মাঠে নামবে 7ই নভেম্বরের মতো, 15ই আগস্টের মতো, 5ই আগস্টের মতো। 5ই আগস্টের ভুল আমরা আর করব না, জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না। উনি ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দিয়া। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপির। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলায় দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। বুঝাই বলি, বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে? ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো, বুঝছাও। কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে। দুই ব্যাপারেই দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়া, যারে আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হাঁটবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল। দেখেন, টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা এই ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরও ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেইটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এইবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা।
মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, বিজেএফ এর পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করিছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেলি স্টার, খুব এথিক্স। পুরে বা আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যায় আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্সের টিকি বান্দা তো চিন্ময় প্রভুপাদের সাথে মির্জা ভাই। মির্জা আব্বাসকে গালি দিছে শুয়োরের বাচ্চা বলিয়া, তাই খুব ঘোষা হয়েছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামাক সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব বিলা, কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তোপ সহ্য করতে পারবেন না। সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়ার। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ার জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজনীতিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। কেন মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন? আপনারা লড়াই করেছেন না কইছে? শোনান, আবার শোনান। এইটা সে ওরা নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সবসময় আপনার সে রক্ষা করেছে বিপক্ষে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়াইলে আমাদের আজকেও শুনতে হইতো ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলো, মাঠ ছেড়ে পালাইলেন আপনারা। 2023-এর 28শে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে, আবার এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, গুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন। কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি, দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক। আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই। রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন, খায়া না খায়া। আপনাদের বক্তৃতায় আমাদের নাম আসছে প্রকাশ্যে, আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে। এখন কুতুব বলেন আমাদেরকে। পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছাও? সময়ের স্রোতে সবকিছু বদলায়। আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে, তারা সেটা মেনে নিতে পারে না। সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায়, তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে। আপনারও ভিত্তি ক্যাপে উঠছে। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তোলেন আপনারা। যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা, তাদের শুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা, খুবই ন্যায্য কথা। পরিবর্তন যখন দরজায় করা নাড়ে, তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাইছিল, তাদের আরাম আয়েশের পৃথিবী কাঁপা ওঠে। তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে। আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে। আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না। কিন্তু দুনিয়া বদলায় গেছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন, প্রত্যেকটা প্রতিবাদ জোরালো। এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না, বরং তাদের আসল চেহারা দেখায় দেয়। আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে।
আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ, আজকে তাদেরই মুখোশ খুইলা গেছে একেবারে। সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্ষোভ প্রতিফলিত হয়, আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে। মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে, কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না। সমাজের মুখ বন্ধ করার দিন শেষ। এখন শুয়োরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের, তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ। ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না, 70 দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না। এখন সময় কাজ কইরা দেখানোর, সমাধান দিয়া দেখানোর সময়। আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার। ক্ষমতা, দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন? পরিবর্তনের হাওয়া চলমান, রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে, যাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে। এই চিৎকার, এই আর্তনাদ, এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙে পড়বে, আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ, যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না। আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই। ইনকিলাব জিন্দাবাদ।